হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2021-এর 7ই জানুয়ারির ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো আজকে 4 নম্বর সেট আলোচনা করা হবে। তো অলরেডি 3টি সেট কিন্তু আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা এখনও না দেখে থাকো সেক্ষেত্রে প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করো, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা নতুন আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো ভিডিওটি দেখার সাথে সাথে খাতায় তোমরা নোট ডাউন করলে তোমাদের সেই প্রশ্নগুলি কিন্তু মনে থাকবে, ঠিক আছে। তো এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটি লেট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় কাকে? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিক্রম সারাভাই। এবং বিক্রম সারাভাই 1947 সালে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কিন্তু প্রতিষ্ঠা করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানও ছিলেন, ঠিক আছে। এবং আরেকটি তথ্য তোমাদের জেনে রাখা ভালো যে বিক্রম শেঠ কে ছিলেন? বিক্রম শেঠ কিন্তু একজন ঔপন্যাসিক এবং কবি ছিলেন, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময়। তো সেক্ষেত্রে তোমাদের সময়কাল কিন্তু জেনে রাখা খুব দরকার। 1956 থেকে 61 এই সময়ের মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা হয়েছিল এবং এটি কিন্তু মহলানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এটা তোমাদের জেনে রাখতে হবে। এবং তারপরে দেখে নাও প্রথম 5 ইয়ার প্ল্যান কোন সাল থেকে কোন সালের মধ্যে হয়েছিল? 1951 থেকে 1951 থেকে 1956 এই সালের মধ্যে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা হয়েছিল এবং সেই সময় কিন্তু এটি চালু করেছিলেন কে না? জওহরলাল নেহেরু। সেই সময় প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা চালু করেছিলেন জওহরলাল নেহেরু এবং এটি কিন্তু হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। কি মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল কিন্তু এগ্রিকালচারের উপরে, কৃষি উন্নয়নের উপরে মূল লক্ষ্য ছিল। এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের জেনে রাখতে হবে। যে সমস্ত তথ্যগুলি বললাম প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। এবং তারপরে দেখে নাও তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা স্টার্ট হয়েছিল 1961 থেকে এবং শেষ হয়েছিল 1966, ঠিক আছে। 61তে স্টার্ট হয়েছিল, 66তে শেষ হয়েছে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই তোমাদের এই পরিকল্পনাকে গাডগিল যোজনাও বলা হয়, ঠিক আছে। এই পরিকল্পনাকে গাডগিল যোজনাও বলা হয়। পরবর্তীতে তোমরা দেখে নাও এখানে যে চতুর্থ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা কবে স্টার্ট হয়? 1969 থেকে 1974। 1969 থেকে 1974 এই সময়ের মধ্যে কিন্তু চতুর্থ তোমাদের পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা কিন্তু হয়েছিল। তো এগুলি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে এবং পড়ে কিন্তু খাতায় নোট ডাউন করবে এগুলো। নেক্সট প্রশ্ন বলেছে, ভারতের 3 পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি অথবা 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম কে প্রতিষ্ঠা করেছিলেন? তো একটি অপশান কিন্তু মিস্টেক হয়েছে এখানে। তো এই 3টির মধ্যে তোমরা অ্যান্সার করো কি হবে। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ডক্টর হোমি ভাবা, ঠিক আছে। এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে না? 1950 সালে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বিক্রম সারাভাই সম্পর্কে কিন্তু অলরেডি তোমাদের বলেছি, ঠিক আছে। তো বিক্রম সারাভাই কে ছিলেন না? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ছিলেন। এবং কস্তুরী রাঙ্গান ইনি কে ছিলেন? ইনি ছিলেন মহাকাশ বিজ্ঞানী। একজন ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন কি? কস্তুরী রাঙ্গান। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 24শে এপ্রিল, 24 এপ্রিল।
তো তোমাদের জানিয়ে দিই প্রত্যেকটি তথ্য দেখে নাও। প্রথম কিন্তু পঞ্চায়েতি রাজ দিবস 2010 সাল থেকে পালন করা স্টার্ট হয়েছিল, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে রাখি যে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী বিল পাস হয়েছিল পঞ্চায়েতের ওপরে, এবং সেটি আইনে পরিণত বা কার্যকর হয়েছিল কবে না 24শে এপ্রিল 1993 সালে। সেই জন্য কিন্তু 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়, ঠিক আছে। এবার এটা কিন্তু তোমরা গল্পের আকারে মনে রাখবে, তাহলে মনে থেকে যাবে। নেক্সট প্রশ্ন বলেছে বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালন করা হয়? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 23 এপ্রিল। এই দিনে কিন্তু বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন বলেছে 1922 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার প্রধান কারণ কী ছিল? তো সেক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, তোমরা অ্যান্সার করো কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, উত্তরপ্রদেশের চৌরি চৌরায় জনতা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি 1920 সালের 5ই সেপ্টেম্বর কিন্তু অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল, ঠিক আছে। এবং 1922 সালে 11ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কিন্তু চৌরি চৌরাতে 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়। সেই জন্য এই আন্দোলন সেই সময় থেমে গেছিল বা গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিল, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলনের ঠিক পরেই এই অসহযোগ আন্দোলন কিন্তু হয়েছিল, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে কোন শহর স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয়? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার তোমরা নিজেরা করো আগে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, হায়দ্রাবাদ কিন্তু অংশ নয়। তো কোনগুলি অংশ? কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই। 1999 সালে অটল বিহারী বাজপেয়ী কিন্তু এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন সেই সময়, ঠিক আছে। এবং এই যে ভারতের 4টি মেট্রো শহরকে একত্রিত করার এই পরিকল্পনা, এটাকে কিন্তু স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্ক বলে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বা কে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার তোমরা করো কী হবে এখানে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বদরুদ্দিন তৈয়বজি। তো এখানে তোমাদের বদরুদ্দিন তৈয়বজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন না মাদ্রাজ অধিবেশনে কোন সালে? 1887 সালে। কোন সালে না 1887 সালে মাদ্রাজ অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের। নেক্সট প্রশ্ন বলেছে একটি ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত আয়নকে কি বলা হয় বা কি বলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যান্সার করো কী হবে। তো তোমাদের আমি বলবো আগে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমি তোমাদের কিন্তু অ্যান্সার অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে। তো চেষ্টা করো, তোমাদের ভুল হোক বা ঠিক হোক তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ক্যাটায়ন, ঠিক আছে। তো ক্যাটায়নের উদাহরণ কি তোমাদের জেনে রাখতে হবে। H+, যেমন হাইড্রোজেন, পটাশিয়াম K+, ক্যালসিয়াম Ca2+, এগুলি কিন্তু ক্যাটায়নের এক্সাম্পল। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি কার্বনের রূপভেদ? তো সেক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, অ্যান্সার করো কী হবে এখানে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, হীরা। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি কার্বনের সুপরিচিত রূপভেদ হলো গ্রাফাইট এবং হীরা অথবা ডায়মন্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের দণ্ডবিধি আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড ধারা 377-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের নেতৃত্ব দানকারী বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবী কারা?
তো সেক্ষেত্রে 4টি অপশান আছে, অ্যান্সার করো কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, মেনকা গুরুস্বামী। এখানে কিন্তু গুরুস্বামী, গোস্বামী নয় কিন্তু, ঠিক আছে, এবং অরুন্ধতী কাটজু। সঠিক অ্যান্সার অপশান সি। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী লর্ড আরউইনকে তার চিঠিতে কয়েকটি দাবি রেখেছিলেন, যার মধ্যে কিছু সম্মত হয়েছিল এবং গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত হয়েছিল। তো এখানে দেখো, তোমাদের প্রথমে বলে রাখি, 1931 সালে 5ই মার্চ এই চুক্তি স্বাক্ষর হয় মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে, যা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। তো এখানে তোমাদের 11টা দাবি কিন্তু পেশ করা হয়েছিল। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। 11টা দাবি কিন্তু পেশ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন বলেছে, নিচের কোনটি ভারতের সরাসরি বিদেশি বিনিয়োগ অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকৃষ্ট করার জন্য ভারত সরকারের উদ্যোগ নয়। তো সেক্ষেত্রে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত সরকার রাজ্যগুলি দ্বারা উদ্যোক্তা পাঠ্যক্রম চালু করার ঘোষণা করেছে। এটি কিন্তু ভুল, এখানে বাকি 3টে অপশান কিন্তু ঠিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলো শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা তৈরি হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইউনিসেফ। ইউনিসেফ সংস্থা কিন্তু তৈরি হয়েছিল সেই সময়, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। কোথায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের জানতে হবে ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল না 1945-এ। কোথায় না প্যারিসে, প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল না এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ। কবে হয়েছিল না 1945-এ। এবং এর সদর দপ্তর কোথায় না মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। কোথায় না মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এবং WHO কবে প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এ। এবং এর সদর দপ্তর কোথায় না জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে এর সদর দপ্তর। এগুলি কিন্তু গল্পের আকারে তোমরা শুনে নেবে, দেখবে মনে থাকবে। নেক্সট প্রশ্ন বলেছে, ভারত সরকারের নিম্নোক্ত গ্রামীণ প্রকল্পগুলির মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পুনর্গঠন করা হয়েছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইন্দিরা আবাস যোজনা। তো তোমাদের বলে রাখি যে 1985 সালে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় রাজীব গান্ধী কিন্তু এই যোজনাটি স্টার্ট করেন, ইন্দিরা আবাস যোজনা। তো এই ইন্দিরা আবাস যোজনা 2016 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নাম পরিবর্তন হয়, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে জেনে রাখতে হবে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা কি না, এখানে তোমাদের জহর রোজগার যোজনার পুনর্গঠিত সংস্করণই হলো জহর গ্রাম সমৃদ্ধি যোজনা, ঠিক আছে। এবং দীনদয়াল অন্তোদয় যোজনা কি না, বিভিন্ন দক্ষতার উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী জীবিকার সুযোগ বাড়ানোর হলো এই দীনদয়াল অন্তোদয় যোজনার লক্ষ্য। রাজীব আবাস যোজনা কি না, বস্তিবাসী ও শহরের দরিদ্রদের উপর কিন্তু এই দৃষ্টি নিপাত করা হয় এই যোজনার মাধ্যমে। নেক্সট প্রশ্ন বলেছে, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটি। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি, উত্তর আটলান্টিক সমুদ্রপথ। সঠিক অ্যান্সার কি না উত্তর আটলান্টিক সমুদ্রপথ। নেক্সট প্রশ্ন কি বলেছে না, ভারতে কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে, তোমরা অ্যান্সার করো কি হবে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1974 সালে। এবং সেই সময় যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার অপারেশন কোডের নাম ছিল কি, স্মাইলিং বুদ্ধা। কি ছিল না স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে।
এবং এটি কিন্তু প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, 1920 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? তো একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা আশা করি পারবে এর অ্যান্সার করো কি হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, মহাত্মা গান্ধী। 1920 থেকে 1922-এর মধ্যে অসহযোগ আন্দোলন যে হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন কে? না, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের অংশ নয়? তো সঠিক অ্যান্সার কী হবে তোমরা বলো। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি কম্পিউটারের অংশ নয়? তো সঠিক অ্যান্সার তোমরা করো কি হবে এখানে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পেপার কিন্তু কম্পিউটারের অংশ নয়। মেমোরি অংশ, সিপিইউ, এএলইউ এগুলো কিন্তু কম্পিউটারের অংশ। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে নিম্নলিখিত কোন ধরনের দূষণ, এটা দূষণ হবে, দূষণের কারণে শ্বাসতন্ত্রে বিভিন্ন রোগ সৃষ্টি হয়? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার তোমাদের কি হবে তোমরা করো এখানে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, বায়ু দূষণ। তো বায়ু দূষণ কিন্তু সঠিক অ্যান্সার। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে জল দূষণের ফলে কি কি রোগ হয়? না, ডায়রিয়া, কলেরা, আমাশা, টাইফয়েড এবং বিভিন্ন পোলিওর মতো কিন্তু রোগ ছড়ায়, ঠিক আছে। এবং শব্দ দূষণের ফলে কি হয়? হৃদরোগ, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের কতগুলি সংস্থা সম্মিলিত জাতীয় পুঞ্জের বা ইউনাইটেড নেশনের অংশ? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে দেখো তোমরা। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 26টি কিন্তু অংশ, 26টি অংশ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের একটি প্রত্যাহার করতে বাধ্য করেছিল? তো কি প্রত্যাহার করতে বাধ্য করেছিল? সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হলুদ প্রত্যাহার করতে কিন্তু বাধ্য করেছিল। তো প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে এবং পারলে এগুলো খাতায় কিন্তু নোট ডাউন করবে। পরবর্তী প্রশ্ন বলেছে পরিবেশ ও বনের প্রেক্ষাপটে WCCB এর অর্থ কী? তো WCCB এর ফুল ফর্ম কী হবে? সঠিক অ্যান্সার করো। অপশন সি, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো, ঠিক আছে। নেক্সট তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে যে মৌলের ইলেকট্রন বিন্যাস 287 তার নাম কি? তাহলে প্রথমে আমাদের জানতে হবে 287 কার। তাহলে ক্লোরিনের কিন্তু 17, 287 মানে 17। প্রথমে কটা থাকছে? প্রথমে কিন্তু দুটো, তারপরে আটটা, তারপরে 7টা। তাহলে এই ইলেকট্রন বিন্যাস কার? না, ক্লোরিন। তাহলে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ভারতে 2011 সালের আদিমশুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি জনবহুল? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে তোমরা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি জনবহুল রাজ্য। পরবর্তী প্রশ্ন বলেছে রাওলাট আইন কত সালে পাস হয়? তো সঠিক অ্যান্সার কী হবে তোমরা নিজেরা একবার চেষ্টা করো। রাওলাট আইন 1919 সালে পাস হয় এবং এটি চালু করেছিলেন কে বা নেতৃত্ব দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরের নিচের কোনটি রয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে ট্রাই করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার, ঠিক আছে। তো তোমাদের স্টেপটা কিন্তু জানতে হবে। প্রথমে একদম নিচে আছে প্রাইমারি তোমাদের প্রডিউসার, তারপরে আছে প্রাইমারি কনজিউমার,
তারপরে আছে সেকেন্ডারি কনজিউমার, তারপরে আছে কিন্তু টার্সিয়ারি কনজিউমার। এই গ্রাফটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং আরেকটি তোমাদের জিনিস মনে রাখতে হবে যে তোমাদের প্রথম শ্রেণীর খাদক কারা। প্রথম শ্রেণীর খাদক হলো তোমাদের গরু, হরিণ, ফড়িং এইগুলো। এবং প্রাথমিক উৎপাদক কারা, গাছপালা, ঘাস, শৈবাল, এগুলো প্রাথমিক উৎপাদক। এবং প্রথম শ্রেণীর খাদক তোমাদের অলরেডি বললাম, গরু, হরিণ, ফড়িং, ছোট পোকামাকড়, ঠিক আছে। এবং দ্বিতীয় শ্রেণীর খাদক কারা, ছোট পাখি, সাপ, ইঁদুর, এগুলো দ্বিতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক কারা না, শকুন, বাঘ, ঠিক আছে, এরা কিন্তু তৃতীয় শ্রেণীর খাদক। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন? তো 4টি অপশান আছে, অ্যান্সার করো কী হবে, কারণ এই প্রশ্নটি কিন্তু আগে অনেকবার করে তোমাদের বলেছি আগের সেটগুলিতে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ, শৌকত আলী ও মোহাম্মদ আলী, ঠিক আছে। শৌকত আলী এবং মোহাম্মদ আলী কিন্তু খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তো 2021-এর 7ই জানুয়ারির ফার্স্ট শিফটে যে সমস্ত জিকে এবং জিএসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো।